वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আমাদের কৃদন্ত প্রকরণে পূর্ব কৃদন্ত প্রকরণ চলছিল, সেখানে সনা সংসভিক্ষ উহু এই সূত্র পর্যন্ত আগের ক্লাসে হয়েছে, তাই তো? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? সনা সংসভিক্ষ উহু কোন সূত্র থেকে হয়েছিল আগের ক্লাসে? আক্বেহে তচ্ছিল তদ্ধর্মস্তৎসাধুকারিষু, এখান থেকে তো? স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, বলুন এখান থেকে এর অর্থ বলুন। আক্বেস তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু। এই সূত্রের কি অর্থ হবে? আক্বেহে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু। আক্বেহে মানে ক্বিপ প্রত্যয় পর্যন্ত, তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু অর্থেষু। ক্বিপ প্রত্যয় পর্যন্ত তচ্ছিল তদ্ধর্ম এবং তৎসাধুকারী এই প্রত্যয়গুলো হবে। এখান থেকে শুরু করে ক্বিপ প্রত্যয় পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো বলা হচ্ছে সেগুলো তচ্ছিল তদ্ধর্ম এবং তৎসাধুকারী অর্থে বিহিত হবে। বোঝা গিয়েছে? হুম, স্যার আমার নেটওয়ার্কটা একটু অসুবিধা হচ্ছে তো। দেখা যাচ্ছে না বা শোনা যাচ্ছে নাকি? না, শোনা যাচ্ছে আর দেখাও যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার মাঝে মধ্যে আচ্ছা 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 ঠিক। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই সূত্রের অর্থ কি হলো? আক্বেহে মানে ক্বি বলতে এখানে ক্বিপ প্রত্যয় বোঝানো হচ্ছে। আক্বেহে মানে ক্বিপ প্রত্যয় পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো বিধান করা হবে সেগুলো কোন কোন অর্থে হবে? তচ্ছিল তচ্ছিল তদ্ধর্মং তৎসাধুকারী। স্যার, একটা প্রশ্ন করব? শোনা যাচ্ছে? মানে সেটা যার অর্থ, ধাতু অর্থ, যার স্বভাব, ঠিক আছে? শীল শব্দের অর্থ হচ্ছে স্বভাব। তদ্ধর্ম মানে হচ্ছে ধাতু অর্থ, ধর্ম যার, তাকে বলা হচ্ছে তদ্ধর্ম। সাধুকারী হচ্ছে তার সাধুকারী, ধাতু অর্থের সাধুকারী, ঠিক আছে? সাধু করোতি ইতি সাধুকারী। তাহলে এই ধরনের অর্থগুলো যদি থাকে, তচ্ছিল তদ্ধর্ম এবং তৎসাধুকারী, তাহলে এদের কি হবে? এখানে এখানে কি হবে? এই সমস্ত প্রত্যয়গুলো হবে, ক্বিপ আদি যে প্রত্যয়গুলো, ক্বিপ পর্যন্ত ক্বিবন্ত প্রত্যয়গুলো হবে। আচ্ছা, এরপরে কি ছিল? তৃণ প্রত্যয়। তৃণ প্রত্যয় বিধায়ক সূত্র হচ্ছে তৃণ, এই সূত্রটাই। সূত্রের অর্থ বলুন। তৃণটা হচ্ছে তচ্ছিল যদি কর্তা অর্থে থাকে, তারপরে
ত্রিন প্রত্যয় হয়। হ্যাঁ, এরকম আহ, ক্রি ক্রি ধাতুর পরে ত্রিন প্রত্যয় হলে ক্রি ত্রি এরকম হবে। ওই ডুক্রি কারণে এই সূত্র থাকে। সেইখানে কর্তা কারিষু কাটান, কর্তা এই অর্থে এইগুলোতে ব্যবহার করি। তচ্ছিলাদি কর্তা যদি থাকে তখন তারপরে ক্রিম হয়। যেরকম কর্তা হয়েছে তাই তো, ত্রিন প্রত্যয় করে কর্তা রূপ হয়েছে। কর্তা কটান মানে হচ্ছে কট যে তৈরি করে তাকে বলা হচ্ছে কর্তা কটান, কটের কর্তা। এরপরে কি ছিল? এরপরে ছিল জল্প ভিক্ষ কুট্টলুণ্ড বৃঙ্গঃ শাকন। জল্প ভিক্ষ কুট্টলুণ্ড বৃঙ্গঃ শাকন। হ্যাঁ বলুন, এর অর্থ কি? তচ্ছিলাদি যদি কর্তা অর্থে জল্প ভিক্ষ কুট্ট জুন্ত রিং এই ধাতু থাকে তারপরে শাকন প্রত্যয়। হ্যাঁ, এদের থেকে শাকন প্রত্যয় হবে। কোন অর্থে হবে? এটা এটা তো তচ্ছিলাদি কর্তা অর্থেই হয়। তচ্ছিলাদি কর্তা অর্থেই হবে, মানে তচ্ছিল তদ্ধর্ম তৎকারী কর্তা এই অর্থে এই প্রত্যয়গুলো এখানে হবে। কি কি রূপ হয়? যেরকম জল্পাকহ, জল্প ধাতু থেকে শাকন প্রত্যয় হচ্ছে জল্প শাকন, অনুবন্ধ লোপ হয়ে গিয়ে জল কি হবে? জল্প অক। হ্যাঁ হ্যাঁ। এরপরে অনুবন্ধ লোপ হচ্ছে এখানে সহ প্রত্যয় সেই সূত্রের দ্বারা সকারের লোপ হয়ে যাচ্ছে, তাই তো? না, সকারের ইৎ সংজ্ঞা হচ্ছে, তারপর তার লোপ করার জন্য আলাদা সূত্র আছে, তস্য লোপঃ। হ্যাঁ স্যার। তারপরে তো জল্পাকহ হয়, হ্যাঁ। তারপরে জল্প। ভিক্ষাকহ, কুট্টাকহ, লুণ্টাকহ এরকম রূপ হয়। আচ্ছা, এর পরে সূত্র ছিল সনা শংসভিক্ষ উহু। সূত্রের অর্থ কি বলুন তো? স্যার এটাও তচ্ছিলাদি কর্তার জন্যই হয়। সন্ন্যন্ত আর আং পূর্বক ষষ্ঠী এবং ভিক্ষ ধাতুর পর উ প্রত্যয় হয়। সন্ন্যন্ত এবং তচ্ছিলাদি সনপূর্বক সন্ন্যন্ত ধাতু এবং আশংস ধাতু ভিক্ষ প্রভৃতি ধাতুর থেকে উপ্রত্যয় হয়। সন্ন্যন্ত যেরকম চিকির্ষ ধাতু থেকে সনাদ্যন্ত ধাতবয়ে সন্ন্যন্ত ধাতু সংজ্ঞা আছে, সেখান থেকে উপ্রত্যয় হয়ে গিয়ে চিকির্ষু হবে। আশংস ধাতু থেকে উপ্রত্যয় হয়ে গিয়ে আশংসুহু, এরপর ভিক্ষ ধাতু থেকে ভিক্ষুহু। এদের অর্থ কি হচ্ছে? চিকির্ষুহু এর অর্থ চিকির্ষুহু এর অর্থ কি? স্যার এটা ইচ্ছে স্যার ভুলে গেছি চিকিৎসু অর্থ। চিকির্ষুহু মানে কর্তুম ইচ্ছুহু, মানে কোনো কিছু কাজ করার স্বভাবত যার ইচ্ছা তাকে বলা হচ্ছে চিকির্ষুহু। আশংসুহু মানে ইচ্ছাশীল। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা সনা শংসভিক্ষুহু এই সূত্রের দ্বারা উপ্রত্যয় করে যথাক্রমে চিকির্ষুহু, আশংসুহু, ভিক্ষুহু ইত্যাদি রূপ পেলাম, তাই তো?
স্যার। কোন অর্থে এদের বিধান হচ্ছে? সবই স্যার তচ্ছিলাদি কর্তা অর্থে। হ্যাঁ, তচ্ছিলাদি কর্তা, তচ্ছিলাদি কর্তা অর্থে হচ্ছে, মানে তচ্ছিল, তদ্ধর্ম এবং তৎসাধুকারী কর্তা এরূপ যদি অর্থ থাকে তাহলে এগুলো হবে। আচ্ছা, স্যার, হ্যাঁ, এর আগের সূত্রটাতে যে চিকীর্ষুহু, ভিক্ষুহু আর আসামসুহু, এই তিনটেই কি স্যার সান্নান্ত? চিকীর্ষুহুটা সান্নান্তা, বাকি দুটো কি সান্নান্তাই? না 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 না, বাকি দুটো সন্ন্যন্ত নয়। ওই যে সূত্রে বলা হয়েছে না, সন আশংস ভিক্ষ উহু, প্রথমেরটা হচ্ছে সনের উদাহরণ, মানে সন্ন্যন্ত ধাতুর উদাহরণ। তারপরে হচ্ছে আং পূর্বক শমস ধাতু, শশী ধাতু, আং পূর্বক শশী ধাতু অনুবন্ধ করে কাজ করে, অনুবন্ধ কার্য করে আসামশয়, সেখান থেকে উপ্রত্যয় এই সূত্রের দ্বারা বিধান করে আসামসুহু। তারপর ভিক্ষ ডিরেক্টলি এই সূত্রের দ্বারা উপ্রত্যয় করে ভিক্ষুহু হয়। তিনটেই কিন্তু সন্ন্যন্ত রূপের উদাহরণ নয়। প্রথমেরটা শুধুমাত্র চিকীর্ষুহু হচ্ছে সন্ন্যন্ত ধাতুর উদাহরণ। আচ্ছা স্যার, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এরপরে আছে ভ্রাজ, ভ্রাস, ধুর্বি, দ্যুতোর্জি, প্রিযুগ্রাবস্তুবঃ, প্রিযুগ্রাবস্তুবঃ কুইপ। অ্যাকচুয়ালি এখানে জু হ্রস্ব হবে, ঠিক আছে, জু হ্রস্ব হয়ে যাবে দুটো ক্ষেত্রে। এই যেখানে জু দীর্ঘ হয়ে গেছে না, গ্রাবস্তুবঃ এখানেও হ্রস্ব হবে। তাহলে সূত্র হচ্ছে ভ্রাস, সরি, ভ্রাজ, ভ্রাস, ধুর্বিদ্যুতোর্জি, প্রিযুগ্রাবস্তুবঃ কুইপ। দীর্ঘ সূত্র আছে এখানে, ভ্রাজ, ভ্রাস, ধুর, বিদ্যুৎ, ঊর্জ, ঊর্জি, প্রিযুগ্রাবস্তুবঃ কুইপ। এই সূত্রের দ্বারা কুইপ প্রত্যয়ের বিধান করা হচ্ছে। কাদের থেকে বিধান করা হবে কুইপ প্রত্যয়ের, সেটা এখানে বলা হচ্ছে ভ্রাজ, ভ্রাস, ধুর্বিদ্যুতর্জি, প্রিযুগ্রাবস্তুবঃ, এই সমস্ত ধাতু থেকে কুইপ প্রত্যয়। তাহলে এখানে এই যে আছে ভ্রাজ, ভ্রাস, বিদ্যুতর্জি ইত্যাদি যে পদটা আছে, এটা হচ্ছে পঞ্চমী একবচনান্ত পদ। ভ্রাজ, ভ্রাস, ধুর্বি ইত্যাদি যে পদ আছে সেটা হচ্ছে পঞ্চমী একবচনান্ত, আর কুইপ হচ্ছে প্রথমা একবচনান্ত। ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারেষু, এইগুলোর অনুবৃত্তি এবং অধিকার আসছে। ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ অধিকার আছে, এবং তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারেষু, এই যে পদটা আসছে এটা আক্বেশ তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারেষু, এই সূত্র থেকে এর পদের অনুবৃত্তি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি যে তচ্ছিলাদি কর্তা অর্থ যদি বাচ্য হয়, তচ্ছিলাদি কর্তা অর্থ যদি বাচ্য হয়, মানে তচ্ছিলাদি কর্তা অর্থ যদি বোঝায়, তাহলে কুইপ প্রত্যয় হবে। ঠিক আছে, এই সমস্ত অর্থেই কুইপ প্রত্যয়ের বিধান করা বলা হয়েছে। আক্বেহে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারেষু, এই সূত্রের দ্বারা বলা হয়েছে যে কুইপম অভিব্যাপ্য বর্তমানাः বক্ষ্যমানাः প্রত্যয়াः এতেষু অর্থেষু ভবন্তি, মানে কুইপ প্রত্যয় পর্যন্ত, কুইপ প্রত্যয়কে নিয়ে, ঠিক আছে, কুইপ প্রত্যয় পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো বলা হচ্ছে তাদের কোন অর্থে বিধান আছে না, তচ্ছিল, তদ্ধর্ম এবং তৎসাধুকারী অর্থে। এখানেও সেই নিয়মটাই ফলো করা হচ্ছে। ভ্রাজ, ভ্রাস ইত্যাদি যে সমস্ত ধাতুগুলো বলা হচ্ছে তাদের থেকে কুইপ প্রত্যয় হচ্ছে তচ্ছিলাদি অর্থে। তাহলে ভ্রাজ, ভ্রাস, ঝুর্বিদ্যুতোর্জি, প্রিযুগ্রাবস্তুবঃ, এটা হচ্ছে পঞ্চমী একবচনান্ত পদ। তার মানে এখানে একবচন আছে, সেখান থেকে বুঝতে পারছি যে এখানে সমাহার দ্বন্দ্ব হয়েছে, তাই তো, সমাহার দ্বন্দ্ব করা হয়েছে। সমাস কি রকম আছে,
ভ্রাজশ্চ, ভ্রাজশ্চ, ভাসশ্চ, ধুর্চ, আচ্ছা ধুর্বিশ্চ, দ্যুতশ্চ, ঊর্জিশ্চ, প্রীচ, জুশ্চ, গ্রাবস্তুশ্চ। হুম, ভ্রাজশ্চ, ভ্রাসশ্চ, ধুর্বিশ্চ, দ্যুতশ্চ, ঊর্জিশ্চ, প্রীচ, জুশ্চ, গ্রাবস্তুশ্চ इति भ्राज, भ्रास, धुर्बी, जुतोर्जी, प्रीजु, ग्रावस्तुप, स्तूप। ग्रावस्तुब, तस्मात् গ্রাবস্তুবঃ, পঞ্চমী একবচন আছে তাই গ্রাবস্তুবঃ। এগুলো হচ্ছে ধাতু, ধাতু হয়ে যে পদটা আছে তার বিশেষণ, মানে এই সমস্ত ধাতু থাকলে তাহলে এভ্যঃ ধাতুভ্যঃ, এখানে ভ্রাস হবে না ভাস হবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এখানে, টাইপিং মিস্টেক। তাহলে ভ্রাজ, ভ্রাজ, ভাস, ধুর্বিদ্যুতর্জি, প্रीजुग्रास्तुवः धातुभ्यः क्विप् प्रत्ययः परः भवति तच्छिल तद्धर्म तत्साधुकारिषु कर्तृषु अर्थेषु। ভ্রাজ, ভ্রাস, ধুর্বি ইত্যাদি যে সমস্ত ধাতুগুলো আছে তারপর কি হবে, ক্বিপ প্রত্যয় হবে। কোন অর্থে? তচ্ছিল, তদ্ধর্ম এবং তৎসাধুকারী, এই অর্থে এই সমস্ত ধাতুর থেকে ক্বিপ প্রত্যয় হবে। বোঝা গিয়েছে সূত্রের অর্থ? স্যার একটু ওই সমাস লেখনটা বললেন, আরেকবার বলবেন? আচ্ছা, এখানে ভ্রাজ, ভ্রাস, ধুর্বি ইত্যাদি সমস্ত পদ আছে, পঞ্চমী একবচনান্ত, ঠিক আছে? পঞ্চমী একবচনান্ত এখানে আছে ভ্রাজশ্চ, ভাসশ্চ, ধুর্বিশ্চ, দ্যুতশ্চ, ঊর্জিশ্চ, প্রীচ, জুশ্চ, গ্রাবস্তুশ্চ, এইভাবে প্রথমে সমাহার দ্বন্দ্ব করা হয়েছে। তারপর সেখান থেকে কি বলা হচ্ছে, তস্মাৎ, মানে এগুলোর থেকে, তস্মাৎ পঞ্চমীর একবচনে হয় তস্মাৎ, তস্মাৎ ভ্রাজ, ভ্রাজ, ভাস, ধুর্বি, জুতোর্জি, প্রীজু, গ্রাবস্তুবঃ, সমাহার দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। সমাহার দ্বন্দ্ব হলে একবচন হয়। তাহলে এই সমস্ত ধাতুর থেকে কি হবে, ক্বিপ প্রত্যয় হবে। এখানে কি কি ধাতু আছে? প্রথমে আছে ভ্রাজ, তারপর ভাস ধাতু আছে, তারপর ধূর্ব ধাতু আছে, এরপর দ্যুত ধাতু আছে, তারপর ঊর্জ ধাতু আছে, জু এবং গ্রাবস্তু ধাতু, মানে গ্রাবপূর্বক স্তু ধাতু আছে, ধাতু গ্রাবস্তু হয়েছে। এই সমস্ত ধাতুর থেকে কি হবে, ক্বিপ প্রত্যয় হবে তচ্ছিলাদি অর্থে। তচ্ছিল, তদ্ধর্ম, তৎসাধুকারী ইত্যাদি অর্থে ভ্রাজ, ভাস, ধূর্ব, দ্যুত, ঊর্জ, প্রি, জু এবং গ্রাবস্তু, এই সমস্ত ধাতুর থেকে, যে আটটা ধাতু এখানে বলা হলো, এই আটটা ধাতুর থেকে এখানে কি হবে, এখানে ক্বিপ প্রত্যয় করা হচ্ছে, ক্বিপ প্রত্যয়ের বিধান করা হচ্ছে। এটাই সূত্রার্থে বৃত্তিতে বলা হচ্ছে তচ্ছিলাদিষু কর্তৃষু, তচ্ছিলাদিষু কর্তৃষু এভ্যঃ ক্বিপ প্রত্যয়ঃ ভবতি। তচ্ছিলাদিষু কর্তৃষু এভ্যঃ ক্বিপ প্রত্যয়ঃ ভবতি। তচ্ছিলাদি অর্থে, তচ্ছিলাদি কর্তা অর্থে এই সমস্ত ধাতুগুলোর থেকে কি হবে, ক্বিপ প্রত্যয়ের বিধান হবে, এদের পরে ক্বিপ প্রত্যয় হবে। যেরকম উদাহরণ একটা আছে বিভ্রাট, উদাহরণ আছে বিভ্রাট, কিভাবে হবে আমরা এখানে দেখব, বিভ্রাট রূপ সাধন কিভাবে হয়।
বিভ্রাট রূপ সাধন দেখবো, ঠিক আছে। বি পূর্বক কি ধাতু বললাম? ভ্রাজ ধাতু। বিপূর্বক ভ্রাজ ধাতু থেকে কুইপ প্রত্যয় হবে এখানে। কোন সূত্রের দ্বারা? বি উপসর্গ পূর্বক ভ্রাজ ধাতু থেকে এখানে তচ্ছিলাদি কর্তা এই বিবক্ষাতে, এই অর্থে এখানে কুইপ প্রত্যয়ের বিধান করছি। কোন সূত্রের দ্বারা? ভ্রাজ ভাস হ্যাঁ, ভ্রাজ ভাষা ইত্যাদি সূত্রের দ্বারা কুইপ প্রত্যয় করছি। এখন কুইপ প্রত্যয়ে জানি আমরা সবগুলোরই লোপ হয়ে যায়, তাই তো। কুইপ প্রত্যয়কে বলা হয় সর্বাপহারী। সর্বাপহারী কুইপ প্রত্যয় মানে প্রত্যয়ে যে সমস্ত পদগুলো আছে, যে সমস্ত এক একটা অক্ষর আছে, প আছে, ক আছে, ব আছে, হ্যাঁ, ই আছে, এগুলো সবারই লোপ হয়ে যায়, ইৎসংজ্ঞা হয় এবং লোপ হয়। আচ্ছা, পকারের ইৎসংজ্ঞা কার দ্বারা হয়? পকারের ইৎসংজ্ঞা কার দ্বারা হবে? পকারের ইৎসংজ্ঞা কার দ্বারা হয়? হলন্ত্যম এর দ্বারা তো। ও হ্যাঁ হ্যাঁ, পদ লাস্টে পকার। আচ্ছা, তারপরে কুইপ আছে অনুনাসিক, তাহলে তার উপদেশে অজনুনাসিক কুই এর লোপ হয়ে গেল, ইকারের লোপ হয়ে গেল, তাই তো। তারপর বকারের লোপ কার দ্বারা হবে? ককারের হবে লসক ওয়াতদ্ধিতে এই সূত্রের দ্বারা। বকারের বকারের লোপ মানে ককারটা হলন্ত্যম দিয়ে, কাকারটা ওই লসক্তদ্ধিত দিয়ে, আর হ্যাঁ, কেন আমি জিজ্ঞেস করছি, কেননা সেই সম্বন্ধ কিছু কাজ আছে এখানে, পরে আসবে, এই জন্য আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। কুইপ প্রত্যয়ের আগে এসছিল কি? ওয়ের অপৃক্তস্য এই সূত্রের দ্বারা লোপ হয়ে যাবে, ঠিক আছে। ওয়ের অপৃক্তস্য দ্বারা লোপ হয়ে যাবে বকারের। তাহলে পকার, ককার, বকার, ইকার সকলেরই লোপ হয়ে গেল। কি থাকবে পড়ে? বি ভ্রাজেই পড়ে থাকলো, তাই তো। এরপরে কি হবে এখানে? বিভ্রাট রূপ সাধন করতে হবে আমাদের। এরপরে এখান থেকে বিভ্রাট প্রাতিপদিক থেকে কি করলাম? বিভ্রাজ থেকে সুপ্রত্যয় করলাম। প্রাতিপদিক সংজ্ঞা আছে বলে সুপ্রত্যয় করছি। অনুবন্ধ হলো প্রথম আর এক বচনে সু করলাম। এর কি হবে? হলজ্ঞাভ্যো দীর্ঘা সুতিস্য প্রত্যম হল এর দ্বারা লোপ হয়ে যাবে, তাহলে বিভ্রাজেই এলো। এরপর কি হবে? ব্রশ্চ ভ্রস্জ সৃজ মৃজ যজরাজ ভ্রাজচ্ছসাম সহ এই সূত্রের দ্বারা কি হবে? জকারের সকার হয়ে যাবে। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। ব্রশ্চ ভ্রস্জ সৃজ মৃজ যজ রাজ ভ্রাজ ছসাম সহ এই সমস্ত শব্দের পর, ধাতুর পর এদের সকার হয়ে যায়। এখানে ভ্রাজ দেখো এখানে আছে, তাই তো। ব্রশ্চ ভ্রস্জ সৃজ মৃজ যজ রাজ ভ্রাজ,
ভ্রাজচ্ছসাম সহ। ভ্রাজেদের জকারের কি হচ্ছে, অন্তিম জকার যে আছে তার সকার হয়ে যাচ্ছে এই সূত্রের দ্বারা। সকার হলে কি হবে, বিভ্রাস, তাই তো? বিভ্রাস হবে। এরপর কি হবে, ঝলাম যশোন্তে। ঝলাম যশোন্তে এর দ্বারা কি হবে, সকারের যশ হয়ে যাবে। তার মানে যশ কি হবে, বিভ্রাড, বিভ্রাট হয়ে যাবে। তারপর ওয়াবসানে সূত্রের দ্বারা বৈকল্পিক চর্ত্ব হয়ে যাবে। চর্ত্ব হলে কি হবে, বিভ্রাট এবং বিভ্রাট দুটোই হবে বৈকল্পিক। তাহলে বিভ্রাট এবং বিভ্রাট পেলাম। বি উপসর্গ পূর্বক ভ্রাজ ধাতু থেকে সূত্র হচ্ছে কি বললাম, ভ্রাজ ভাস ইত্যাদি ধূর্বিদ্যুতর্জি ইত্যাদি যে সূত্র আছে সেই সূত্রের দ্বারা ক্বিপ প্রত্যয় হচ্ছে। ক্বিপ প্রত্যয় হয়ে সেখান থেকে সর্বাপহারী ক্বিপ প্রত্যয় লোপ হয়ে গেল, বিভ্রাজ। তারপর প্রাতিপদিক সংজ্ঞা আছে বলে কৃত্যর্জিত সমাসাশ্চের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা হয়ে সেখান থেকে সুপ্রত্যয় হয়ে তারও লোপ হয়ে যাবে। হালনিয়াভ্য দীর্ঘা সুতম হলে এই সূত্রের দ্বারা লোপ হয়ে যাবে। তারপর কি হবে, ব্রস্জ ভ্রস্জ সৃজম ঋজ যজ রাজ ভ্রাজ ছসাম সহ এই সূত্রের দ্বারা বিভ্রাস জকারের সকার হয়ে যাবে। ডকার কোন সূত্রের দ্বারা, ঝলাম যশোন্তে। ঝলাম যশোন্তে সূত্রের দ্বারা ডকার হয়ে যাচ্ছে। ডকার এরপরে ওয়াবসানে সূত্রের দ্বারা চর্ত্ব হয়ে গিয়ে বিভ্রাট বিভ্রাট দুটো রূপ পাচ্ছি। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে, এর পরের ধাতু হচ্ছে ভাস ধাতু। ভাস ধাতু থেকে একইভাবে কি হবে, ভাস ধাতু থেকে ক্বিপ প্রত্যয় হচ্ছে এই সূত্রের দ্বারা, অনুবন্ধ লোপ করে ভাস হচ্ছে। তারপর এখান থেকে আবার প্রাতিপদিক সংজ্ঞা করে সুপ্রত্যয় নিয়ে এসে ভাস, তার আবার লোপ হয়ে গিয়ে ভাস থেকে যাচ্ছে। কি হবে এরপর এখান থেকে, হ্যাঁ, রুত্ব বিসর্গ হয়ে গিয়ে ভাহা। সসাজুষোরুহু রুত্ব হবে, তারপর বিসর্গ খরবসান বিসর্গীয় বিসর্গ হয়ে গিয়ে ভাহা। আচ্ছা, এরপরে কি ধাতু আছে, এরপর ধ্রুব ধাতু আছে, তাই তো? ধ্রুব ধাতু থেকেও আবার ক্বিপ প্রত্যয় হচ্ছে, অনুবন্ধ লোপ হয়ে ধ্রুব পেলাম। এখন এখানে সর্বাপহারী লোপ করে দিয়ে ধ্রুব পেলাম। এখানে একটা সূত্রের এখানে প্রবৃত্তি হচ্ছে রাল লোপহ, রাত লোপহ, রাল লোপহ, রাল লোপ, রাত লোপহ সন্ধি করে দিয়ে কি হবে, রাল লোপহ। সন্ধি করে দিলে কি হবে, রাল লোপহ। দুটো পদ আছে তাহলে এই সূত্রে, রাত এবং লোপহ। রাত হচ্ছে পঞ্চমী এক বচনান্ত, লোপহ প্রথমা এক বচনান্ত পদ। আর ছোহ সুডানুনাসিকে এই সূত্র থেকে এখানে ছোহ এই সূত্রে এই পদের অনুবৃত্তি হচ্ছে।
अनुनासिकस्य क्विझलोः किङिति च किङिति अनुनासिकस्य क्विझलोः কিঙিতি এই সূত্র থেকে ক্বিঝলোহ এবং কিঙিতি এই দুটো পদের অনুবৃত্তি হচ্ছে। তাহলে ছোহ, ক্বিঝলোহ এবং কিঙিতি এই তিনটে পদের অনুবৃত্তি করা হচ্ছে এবং সূত্রে রাত লোপ হয় দুটো পদ আছেই। বোঝা গিয়েছে? এখন এই যে ক্বিঝলোহ, এখানে কি আছে? ক্বিঝলোহ, ক্বিঝলোহ পদ আছে তো। ক্বিঝলোহ এটা হচ্ছে সপ্তমী দ্বিবচনান্ত পদ, সপ্তমী দ্বিবচনান্ত পদ। ক্বিচ ঝলচ ক্বিঝলৌ তয়োঃ ক্বিঝলোহ, সপ্তমী দ্বিবচনান্ত, মানে ক্বিঝলোহ পরয়োঃ, ক্বিঝলোহ পরয়োঃ। এই যে ক্বিঝল যে শব্দ আছে তার মধ্যে কি আছে? একটা অংশ হচ্ছে ক্বি আর একটা হচ্ছে ঝল, ঠিক আছে? ক্বি এবং ঝল। এখানে আরেকটা পদের অনুবৃত্তি আমরা দেখলাম কিঙিতি। এই যে দ্বিতীয় পদটা আছে ছোহ, ক্বিঝলোহ, কিঙিতি, তিনটে অনুবৃত্ত পদ এখানে, তার মধ্যে একটা পদ হচ্ছে কিঙিতি। এই যে কিঙিতি পদটা আছে এর বিশেষণ হচ্ছে ঝল। ঝল, ক্বিঝলোহ এই পদে ঝল যে অংশ আছে সেটা হচ্ছে কিঙিতি এর বিশেষণ। তাহলে বিশেষণ হলে এখানে কি হবে? হ্যাঁ, এখানে বিশেষণ আছে তাই তদন্ত বিধি হয়ে যাওয়া, তদন্ত বিধি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে যেহেতু অল গ্রহণ করা হয়েছে তাই কি হবে? তদন্ত বিধি না হয়ে তদাদি বিধি হয়ে यस्मिन् विधिस्तदादा वल्ग्रहणे, यस्मिन् विधिस्तदादा वल्ग्रहणे এই সূত্রের দ্বারা, এই পরিভাষার দ্বারা এখানে তদাদি বিধি হয়ে কি হবে? ঝলাদৌ কিঙিতি, ঝলাদৌ নীতি, ঝলাদৌ কিঙিতি। ঝল শব্দের ঝল হচ্ছে নীতি এর বিশেষণ, তাহলে এর বিশেষণ হওয়ার জন্য ইয়েন বিধিস তদন্তস্য, তদন্তের বিশেষণ হয়ে যাওয়া উচিত ছিল। তার বিশেষণ তদন্ত বিধি হওয়া এখানে উচিত ছিল বিশেষণ আছে বলে, কিন্তু যেহেতু এখানে অল গ্রহণ করা হয়েছে তাই ইয়স্মিন বিধিস তদাদা অল গ্রহণে এই নিয়মের দ্বারা এখানে তদাদি বিধি হয়ে কি হবে? ঝলাদৌ নীতি, ঝলাদৌ নীতি কিম ভবতি, ঝলাদৌ নীতি, এরকম অর্থ পেলাম, তাই তো? তাহলে ক্বিঝলোহ নীতি এর অর্থ পেয়ে গেলাম ঝলাদৌ নীতি। আরো কয়েকটা পদ আছে এখানে ছোহ আর ক্বি, এদের অর্থ এখন আমাদের দেখতে হবে। রাত লোপহ, রাত লোপহ, এখানে আছে রকারাত লোপহ, বোঝা যাচ্ছে রাত মানে র শব্দের অর্থ হচ্ছে এখানে রেফহ রকারহ, মানে রকার, রকারের পর লোপ হবে। কাদের লোপ হবে? এখানে বলা হচ্ছে রেফাত ছোহ ছকার বকারয়োহ, ছোহ এর অর্থ হচ্ছে ছকার বকারয়োহ। তাহলে রেফাত পরয়োহ ছকার বকারয়োহ লোপঃ ভবতি, রেফাত পরয়োহ ছকার বকারয়োহ লোপঃ ভবতি ঝলাদৌ নীতি পরে তথা ক্বি প্রত্যয়ে পরে, ক্বি প্রত্যয়ে পরে, যদি পরে ক্বি প্রত্যয় থাকে বা ঝলাদি ঙিত থাকে তাহলে কি হবে? রেফের পর রকারের পর ছকার এবং বকারের লোপ হয়ে যাবে। বোঝা গিয়েছে? রকারের পর রেফের পর ছকার এবং বকারের লোপ হয় যদি ক্বিপ এবং ঝলাদি কিত বা ঙিত প্রত্যয় পরে থাকে। কিঙিতি এর অর্থ হচ্ছে কিত এবং ঙিত, নীতি আছে সপ্তমী তার জন্য কিতি নীতি চ পরে, কিতি নীতি চ পরে, মানে ঝলাদি কিত যদি পরে থাকে অথবা ঝলাদি নিত যদি পরে থাকে বা পিপ প্রত্যয় যদি পরে থাকে তাহলে তাদের কি হবে? রেফের পর ছকার এবং বকারের লোপ হয়ে যাবে। বোঝা গিয়েছে? মানে রেফ যদি থাকে তারপর
আহ, ছকার বাকারে লোপ হবে যদি মানে যদি ক্রিপের পরে রেফ থাকে তাহলে এটা হবে তো। না না না, ক্রিপের পরে না, যদি ক্রিপ পরে থাকে এবং ঝলাদি কিত নিত পরে থাকে, ঠিক আছে, যদি ক্রিপ পরে থাকে বা ঝলাদি কিত নিত পরে থাকে। এখন এখানে আমাদের উদাহরণে দেখতে হবে, ধুর্ব ধাতু আছে, রেফের পর বকার আছে, তাই তো, ধুর ব কুইপ, কুইপের অনুবন্ধ লোপ হয়ে সর্বাপহারী লোপ হয়ে গেছে, তাহলে কুইপ প্রত্যয় পরে আছে, আর কি কুইপ প্রত্যয় পরে আছে, তো এখানে তাহলে রেফ কি হবে আছে, বলা হচ্ছে, কুইপ পরে থাকলে ঝলাদি আহ আহ, ঝলাদি কিত নিত পরে থাকলেও বা কুইপ পরে থাকলে কি হবে, রেফের পরে ছকার এবং বকারের লোপ হয়ে যাবে। এখানে রেফের পরে বকার আছে, তাই তো, তাহলে রেফের পর এই যে বকার আছে তার লোপ হয়ে যাবে। বোঝা গিয়েছে? হুম, মানে বকারের লোপ রেফের হয়ে গেল। পরে বাকার ছিল তারপরে হ্যাঁ, তার লোপ হয়ে গেল, কি মানে থাকলো, ধুর ধুর। আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ধুর তাতে রেফ আছে বকার আছে তারপর ক্রিপ হয়েছে তাই বকার হুম লোপ হয়েছে। আচ্ছা ঠিক আছে। হুম, এরপর কি হবে, এরপর একটা সূত্র আছে, বোর উপাধায়াহ দীর্ঘ ইকহ, বোর উপাধায়াহ দীর্ঘ ইকহ, বোর উপাধায়াহ ইকহ দীর্ঘ, বোর উপাধায়াহ দীর্ঘ ইকহ। বোর উপাধায়াহ মানে কি, ইকের দীর্ঘ হয়ে যাবে, ঠিক আছে, ইকের দীর্ঘ হয়ে যাবে আমরা বুঝলাম, কিন্তু বোর উপাধায়াহ এর অর্থ কি? হুম, এর আগে আমরা কি দেখেছি, বোর উপধা মানে কি, উপধা মানে কি, উপধা মানে মনে আছে? অলন্ত্যাৎ পূর্ব উপধা। হুম, মানে ওই হলের আগের যে একটা আহ, বর্ণ থাকে সেটার উপধা হয় না, উপধা বলে তাকে। হ্যাঁ, বোর উপধা এর অর্থ হচ্ছে অলন্ত্যাৎ পূর্ব উপধা, এর দ্বারা উপধা সংজ্ঞা হয়, মানে অন্তিম অলের পূর্ববর্তী যে, তাকে কি বলা হচ্ছে, অলন্ত্যাৎ পূর্ব, अन्त्याद् अलः पूर्वः वर्णः उपधा संज्ञकः भवति। অন্তিম যে অল তার পূর্ববর্তী বর্ণ, মানে সেমিফাইনাল, ঠিক আছে, উপধা মানে হচ্ছে সেমিফাইনাল। তো সেই উপধা কি যদি থাকে এখানে, কোন উপধার এখানে দীর্ঘ হবে, বলা হচ্ছে বোর উপধায়াহা, মানে বকারান্ত উপধা যদি থাকে বা রেফান্ত যদি উপধা থাকে, তাহলে তার কি হবে, হুম, আচ্ছা আচ্ছা, বোর উপধায়াহ বোহ ধাতোহ ইকহ উপধায়াহ ইকহ দীর্ঘ, সরি, এখানে বোর উপধা, উপধার এখানে দীর্ঘ বলা হচ্ছে, ঠিক আছে, উপধা দীর্ঘ হবে। কিরকম ধাতু হতে হবে, ধাতু বলা হচ্ছে বোর, বোর এই যে পদটা আছে, বোহ উপধাহ দীর্ঘ, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আহা দীর্ঘ, ও এ হচ্ছে ধাতু। হুম, আচ্ছা, এরকম আছে।
এরকম হবে। র্বোহ, র্বোহ উপধায়াহ দীর্ঘঃ, র্বোহ উপধায়াহ দীর্ঘ। প্রথমে রেফ আছে, র্বোহ এর অর্থ হচ্ছে রেফ বকারয়োহ, রেফ বকারয়োহ ধাত্বোহ, মানে রেফ বকারান্ত যদি ধাতু হয় তাদের উপধা ইকের দীর্ঘ। রেফ বকারান্ত যদি ধাতু হয় তাদের উপধা ইকের দীর্ঘ হয়ে যাবে। এখানে রেফান্ত বা বকারান্ত ধাতু আছে কি? রেফান্ত বা বকারান্ত ধাতু আছে? স্যার বকার ধুরবে বকার আছে, হুম, ধুর হ্যাঁ ধাতুতে বকার আছে, বকারান্ত ধাতু। তাহলে বকারান্ত ধাতু আছে বলে এখানে কি হবে? তার উপধা, এর উপধা কি আছে? এখানে ধাতুর উপধা কি আছে? উকার আছে। তো তার আগে উকার আছে। হ্যাঁ উকার আছে। তাহলে এই উকারের কি হয়ে যাবে? উকার আবার ইক বলা হয়েছে উপধায়াহ ইকহ, ইকহ উপধায়াহ ইকহ দীর্ঘ। উপধাভূত যে ইক বর্ণ তার দীর্ঘ হয়ে যাবে। এখানে ইক বলতে উকার, উকার, উকারের তার কি দীর্ঘ হবে? দীর্ঘ দীর্ঘ হয়ে উকার গিয়ে ধুর ধুর। হয়ে যাবে। হ্যাঁ, এরপর কি হবে? এরপর এরপর রেফ বিসর্জনীয় হয়ে যাবে ধু। ঠিক আছে, তাহলে ধুহু। এরপরে কি আছে? আচ্ছা, এখন সূত্রের অর্থ এখানে আমাদের দেখতে হবে। বলা হচ্ছে ছোহ ক্বিঝলোহ কিঙিতি রেফাত ছোর লোপহ স্যাৎ। রেফের পরে ছকার এবং বকারের লোপ হয়ে যাবে। কখন হবে? ঝলাদৌ ঙিতি চ, ঝলাদি ঙিত যদি পরে থাকে বা ক্বিপ পরে থাকে তাহলে সেই ছকার এবং বকারের লোপ হয়ে যাবে। ধুহু এই রূপে আমরা দেখলাম। ধর, এই যে রেফের পরে বকার আছে তার লোপ হয়ে গেল, রাত লোপ হয় এই সূত্রের দ্বারা, লোপ হয়ে গিয়ে ধুহু পেলাম। এরপরে কি রূপ আছে? বিদ্যুৎ। বিপ উপসর্গ পূর্বক দ্যুত ধাতু থেকে বিদ্যুৎ রূপ পাবো। ঠিক আছে, বি উপসর্গ পূর্বক দ্যুত ধাতু থেকে ভ্রাজ ভাস ধুর্বিদ্যুতর্জি ইত্যাদি সূত্রের দ্বারা ক্বিপ প্রত্যয়ের সর্বাপহারী লোপ হয়ে গিয়ে বিদ্যুৎ, তারপর প্রাতিপদিক সংজ্ঞা হয়ে গিয়ে সুপ হবে, তার লোপ হয়ে গিয়ে বিদ্যুৎ রূপ পাবো। ঠিক আছে, তকারান্ত শব্দ হয়ে যাবে বিদ্যুৎ। বোঝা গিয়েছে? তারপরে কি বলা হয়েছে? ঊর্জ ধাতু, ঊর্জ, ঊর্জ ধাতু, ঊর্জ ধাতু থেকে ঊর্জি অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, সূত্রেই এখানে দেখা যাবে, সূত্রে আছে ভ্রাজ ভাস ঝুর্বি জুত ঊর্জি, ঊর্জি ধাতু আছে। ঊর্জি ধাতু মানে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে নিজন্ত ঊর্জ ধাতু। ঊর্জ ধাতু, তো তারপর তার সাথে নিজন্ত করে দেওয়া হয়েছে ণেরণিটি এই সূত্রের দ্বারা। আচ্ছা, নিচ স্বার্থে, স্বার্থে নিচ প্রত্যয় করে দিয়ে কি হবে? ঊর্জ ধাতু ছিল, সেখান থেকে নিচ প্রত্যয় করে দিলে হবে ঊর্জি। ঠিক আছে, এই ঊর্জি ধাতু থেকে ক্বিপ প্রত্যয় করা হচ্ছে। আবার ঊর্জি ধাতু থেকে ক্বিপ প্রত্যয় কোন সূত্রের দ্বারা? ভ্রাজ ভাস
ধূর্বিদ্যুতর্জি এই সূত্রের দ্বারা ক্বিপ প্রত্যয় করা হচ্ছে। সর্বাপহারী লোপ হলে কি হবে? উর্জি শুধুমাত্র থাকবে, তাই তো? উর্জি থাকলো। এরপর কি হবে? ণেরানিটি এই সূত্রের দ্বারা নিচেরও লোপ হয়ে যাবে। ণেরানিটি এই সূত্রের দ্বারা ণি, এই যে ইকার আছে এটা হচ্ছে ণি নিচের অংশ, তাই এরও লোপ হয়ে গিয়ে কি হবে? উর্জ, তাই তো? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে সু হয়ে যাবে, অনুবন্ধ লোপ করে তার হলঙি আদি লোপ হয়ে গিয়ে উর্জেই থাকবে। এই জকারের কি হবে? চোহ কুহু এই সূত্রের দ্বারা গ জকারের হয়ে যাবে। না, হ্যাঁ হ্যাঁ, ক বল করতে যাবে। গ হয়ে যাবে, তাই তো? এখানে বর্গ তৃতীয় বর্ণ আছে, তাই আদেশ বর্গ তৃতীয়ই হবে, তাহলে উর্গ পেলাম। তারপর কি হবে? বা অবসানের সূত্রের দ্বারা বিকল্পে চর্ত্ব হয়ে গিয়ে উর্ক আর উর্গ দুটো রূপ পাবো, উর্ক এবং উর্গ। বোঝা গিয়েছে? উর্ক এবং উর্গ কিভাবে হয়েছে বোঝা গিয়েছে। এখানে নিজন্ত ধাতু আছে উর্জি, স্বার্থিক নিজন্ত ধাতু আছে এখানে উর্জি ধাতু। সেই উর্জি ধাতু থেকে এখানে ভ্রাজ, ভ্রাস, ধর্বি, জুত, জুত, উর্জি, এই যে ধাতুগুলো বলা হয়েছে তার মধ্যে উর্জি ধাতু আছে, তো তাই উর্জি ধাতু থেকেও এখানে কুইপ প্রত্যয় হয়েছে, উর্জি কুইপ। এই অবস্থাতে কুইপ প্রত্যয়ের সর্বাপহারী লোপ করে দিয়ে আমরা পেয়েছি উর্জি শুধুমাত্র। তারপর এই উর্জি যে স্বরূপটা আছে সেখান থেকেও ণেরানিটি সূত্রের দ্বারা নিভাগের লোপ করে দিয়ে উর্জ পেয়েছি। তারপর সেখান থেকে কি হয়েছে? সু প্রাতিপদিক সংজ্ঞা করে সু এসছে, অনুবন্ধ লোপ হয়ে হলগি আদি লোপ করে উর্জ স উর্জ বেঁচেছে। সেই উর্জ থেকে আমরা কি করেছি? চৌহ কুহু এই সূত্রের দ্বারা এখানে কবর্গ আদেশ হয়েছে, জকারের স্থানে কবর্গীয় বর্ণ গকার করা হয়েছে। গকারের জায়গাতে এখানে ওয়াবসানি সূত্রের দ্বারা বৈকল্পিক চর্ত্ব করে দিয়ে উর্ক উর্গ দুটো রূপ আমরা এখানে পাচ্ছি। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হুম। স্যার, এই উর্জি ধাতুটার মানেটা কি? উর্জি ধাতু, উর্জি ধাতুর মানে হচ্ছে শক্তিশালী হওয়া, আচ্ছা, ঠিক আছে। শক্তিশালী। হ্যাঁ। আর আগে দ্যুত ধাতু হচ্ছে দীপ্তি অর্থে, মানে প্রকাশ। ধ্রুব ধাতু হচ্ছে হিংসার্থে, ভাস ধাতু হচ্ছে প্রকাশার্থক, ভ্রাজ ধাতু হচ্ছে প্রকাশার্থক বা দীপ্ত্যর্থক। আচ্ছা, তাহলে ধূর্ক, উর্ক, উর্গ দুটো রূপ আমরা পেলাম এখান থেকে, তাই তো? এরপরে কি ছিল? পুহু রূপ পাবো, প্রি ধাতু থেকে রূপ সাধন করা হচ্ছে। ধূর্বিদ্যুতর জি প্রি, প্রি ধাতু থেকে এখানে রূপ সাধন এখন আমাদের করা হবে। প্রি ডবল রি এখানে আছে, হ্যাঁ দীর্ঘ রি আছে, এই যে ডবল রি এখানে দেখা যাচ্ছে না কিন্তু এটা দীর্ঘ রি। আচ্ছা, প্রি ধাতু থেকেও এখানে কুইপ প্রত্যয় করা হচ্ছে। প্রি ধাতু থেকে কুইপ প্রত্যয় করে সর্বাপহারী লোপ করে কি থাকবে? প্রিয়েই থাকবে।
প্রি, দীর্ঘ রিকারান্ত প্রি। এরপর এখানে কি হবে, ঋতৈৎ ধাতু এই সূত্রের দ্বারা ইকার প্রাপ্ত ছিল, তাই তো? ঋতৈৎ ধাতু এই সূত্রের দ্বারা এখানে ইকার প্রাপ্ত ছিল, মানে ইত্ব প্রাপ্ত ছিল। ঋত ইধাতু মানে রিকার, রিকার যে আছে ধাতু, রিকারান্ত যে ধাতু, তার ইকার আদেশ হয়ে যাবে, রিকারের স্থানে ইকার হয়ে যাবে, তাকে নিষেধ করে দেওয়া হচ্ছে। সূত্র হচ্ছে উত্ত হয়ে যাবে, উদোষ্ঠ্য পূর্বস্য, এই সূত্রের দ্বারা এখানে উত্ত হয়ে যাবে। ঠিক আছে, উদোষ্ঠ্য পূর্বস্যের অর্থ কি? এই সূত্রের অর্থ হচ্ছে যে ধাতুর অন্তে দীর্ঘ রিকার আছে, এবং তার পূর্ববর্তী বর্ণ যদি ওষ্ঠ বর্ণ হয়, তাহলে সেই ধাতুর রিকারের উকার আদেশ হবে। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। উদোষ্ঠ্য পূর্বস্য, উদোষ্ঠ্য পূর্বস্য উৎ হবে। কখন উৎ হবে না, ওষ্ঠ্য পূর্বস্য। ওষ্ঠ্য পূর্বস্য মানে ওষ্ঠ্য, ওষ্ঠ্য বর্ণঃ, ওষ্ঠ্যঃ ওষ্ঠ্যবর্ণঃ পূর্বম यस्य सः ওষ্ঠ্যপূর্বः রিকারः। তাহলে রিকার কিরকম হবে না, ধাতু যদি দীর্ঘ রিকারান্ত হয়, এবং দীর্ঘ রিকারান্ত যে ধাতু, সেই দীর্ঘ রিকারের পূর্বে যদি ওষ্ঠ্য বর্ণ থাকে, ওষ্ঠ্য বর্ণ মানে হচ্ছে যাদের উচ্চারণ স্থান ওষ্ঠ, যাদের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ কাদের উচ্চারণ স্থান? উচ্চারণ স্থান কি বলা হয়েছিল? আকুহ বিসর্জনীয়ানাম কণ্ঠঃ, ইচুয়সানাম তালু, ঋতুরসানাম মূর্ধা, ঋতুলসানাম দন্তাः, উপূপদ্মানীয়ানাম ওষ্ঠৌ, উপূপদ্মানীয়ানাম ওষ্ঠৌ মানে উ, উকার, পবর্গীয় বর্ণ এবং উপধ্মানীয় যে বর্ণগুলো আছে, তাদের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, তাদেরকে ওষ্ঠ্য বলা হয়, ওষ্ঠ্য বর্ণ। তাহলে ওষ্ঠ্যপূর্বঃ রিকারঃ, রিকারান্ত ধাতু, এই রকম কন্ডিশন গুলো যদি এখানে মিলে যায়, তাহলে তার কি হবে, উদোষ্ঠ্য পূর্বস্য এই সূত্রের দ্বারা ধাতুর রিকারের উকার আদেশ হয়ে যাবে। যে ধাতুতে, যে ধাতুর অন্তে দীর্ঘ রিকার আছে, প্রি ধাতুতে অন্তে দীর্ঘ রিকার আছে, তাই তো? এবং অন্তিম যে রিকার আছে, সেই রিকারের পূর্বে যদি ওষ্ঠ্য বর্ণ থাকে, মানে যে সমস্ত বর্ণের উচ্চারণ স্থান ওষ্ঠ, এইরকম বর্ণ যদি রিকার উদোষ্ঠ্য পূর্বস্য সূত্রের দ্বারা সেই রিকারের স্থানে কি হবে, উকার হয়ে যাবে, তাই তো? রিকার এখানে প্রি ধাতুটা কি দীর্ঘ রিকার ছিল? হ্যাঁ, প্রি হচ্ছে দীর্ঘ রিকার, এখানে দীর্ঘ রিকারই আছে, কিন্তু এখানে ফন্টের অসুবিধার জন্য আসেনি সেটা পুরোটা। ঠিক আছে, হ্রস্ব রিকার হলে এখানে দেখো প্রথমে এই এই চিহ্নটা মাত্র থাকতো, নিচে যে একটা ছোট অংশ আছে এটা দেখা যেত না। ঠিক আছে, তাহলে এখানে দীর্ঘ রিকার আছে, দীর্ঘ রিকারান্ত প্রি ধাতু থেকে ক্বিপ প্রত্যয় হয়েছে, সর্বাপহার লোপে প্রি। এখানে ঋত ইধাতু এই সূত্র থেকে ইকার প্রাপ্ত ছিল, দীর্ঘ রিকার ধাতুর অঙ্গের অন্তিম বর্ণের ইকার আদেশ হয় ঋত ইধাতু এই সূত্রের দ্বারা। তাহলে রিকারান্ত, দীর্ঘ রিকারান্ত এখানে প্রি ধাতু থেকে, ঋত ধাতু হয়ে সূত্রের দ্বারা এখানে ইকার আদেশ প্রাপ্ত ছিল, তার মানে রিকারের স্থানে ইকার প্রাপ্ত ছিল, তার নিষেধ করে দিয়ে
উদোষ্ঠ্য পূর্বস্য সূত্রের দ্বারা বলা হচ্ছে যে ধাতু যদি দীর্ঘ রিকারান্ত হয় এবং দীর্ঘ রিকারান্ত যে ধাতুতে অন্তিম যে রিকার দীর্ঘ রিকার আছে তার পূর্ববর্তী বর্ণ যদি ওষ্ঠ্য বর্ণ হয় তাহলে সেই ধাতুর রিকারের কি হবে না এই সূত্রের দ্বারা উদোষ্ঠ্য পূর্বস্য সূত্রের দ্বারা রিকারের উকার আদেশ হয়ে যাবে। আর উকার শুধুমাত্র উকার হবে না, কি হবে? উরণ্রপরঃ সূত্রের দ্বারা ঋकारस्य स्थाने विधीयमानः अण् रपरः सन् प्रवर्तते। ঋকারের স্থানে বিধীয়মান অন বর্ণ রপরকরণ হবে তার। এখানে বিধীয়মান উৎ উকার অনের মধ্যে পড়ছে, তাহলে উরণ রপরহ সূত্রের দ্বারা রপরকরণ করে হবে পুর। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে পুর পেলাম। এরপর কি হবে? এরপর ওই যে আগের সূত্রটা আমাদের এসেছিল, ঋবোর উপাধায়াহ দীর্ঘৈকঃ, ঋবোর উপাধায়াহ দীর্ঘৈকঃ, তার মানে রেফ বা বকার আন্ত ধাতুর কি হবে? উপধা ইকের দীর্ঘ হয়ে যাবে। রেফান্ত বা কি হতে হবে? বকারান্ত যদি ধাতু। এখানে রেফান্ত ধাতু আমরা পেয়েছি এতক্ষণে, এই যে স্বরূপটা এটা রেফান্ত। এবং এর ধাতুত্ব আছে, তাই ঋবোর উপাধায়াহ দীর্ঘৈকঃ হয় সূত্রের দ্বারা উপধা ইকের দীর্ঘ হয়ে গিয়ে কি হবে? পুর। এরপর রেফের কি হবে? বিসর্জনীয় হয়ে গিয়ে পুহু। প্রি যে ধাতু আছে তার অর্থ হচ্ছে পালন পূরণম, পালন এবং পূরণ অর্থে প্রিধাতু। তার মানে পালন পূরণে যার ধর্ম বা যার স্বভাব বা যে ভালোভাবে করে সাধুকারী যিনি, তাকে বলা হচ্ছে পুহু, তাকে বলা হচ্ছে পুহু। পুহু পুরৌ পুরহ, মানে পালন করা যার হচ্ছে স্বভাব, পালন করা বা পূরণ করা যার স্বভাব, তাকে বলা হচ্ছে পুহু। যেরকম পুরহ শব্দ আছে তো, পুরহ এর অর্থ হচ্ছে নগরী, পুরহ। সেক্ষেত্রে পুর শব্দ হচ্ছে রূঢ় হয়েছে, নগরী অর্থে রূঢ় হয়েছে, না হলে পুর এর অর্থ আমরা পেতাম না। যেহেতু বলা হচ্ছে পালন পূরণ যে অর্থ আছে এগুলো তচ্ছিল তদ্ধর্ম এবং তৎসাধুকারী কর্তা, এই অর্থেই আমরা পুর শব্দ পেতাম। কিন্তু এখানে পুর শব্দ হচ্ছে নগরাদি অর্থে রূঢ় আছে বলে পুর শব্দের প্রয়োগ করতে। জু ধাতু হচ্ছে, জু ধাতু থেকে ক্রিপ প্রত্যয় করছি আগের সূত্রের দ্বারাই। সর্বাপহারী লোপ হয়ে যাচ্ছে, কি হবে? সর্বাপহারী লোপ হয়ে গিয়ে কি হবে? জু। কিন্তু আমরা কি রূপ সাধন করব এখানে? জুহু। আচ্ছা, এই যে দীর্ঘ হলো, হ্রস্ব থেকে দীর্ঘ হলে এর সূত্র কি কি বললাম আগে? বোর উপাধ্যায়াহ ইক দীর্ঘ, এই সূত্রের দ্বারা এখানে দীর্ঘ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দীর্ঘ পদটা আগে হবে, দীর্ঘ ইকহ। বোর উপাধ্যায়াহ দীর্ঘ ইকহ এই সূত্রের দ্বারা।
এই সূত্রের অর্থ কি বলা হলো? বোরূপধায়াহ দীর্ঘৈকঃ মানে রেফ এবং বকার যে সমস্ত ধাতুর অন্ত, রেফান্ত বা বকারান্ত ধাতুর উপধা ইকের কি হবে? রেফান্ত বা বকারান্ত ধাতুর উপধা ইকের দীর্ঘ হবে। দীর্ঘ হবে। তার জন্য তাহলে রেফান্ত ধাতু হতে হবে বা বকারান্ত ধাতু হতে হবে, তাহলেই উপধা ইকের দীর্ঘ হবে। এখানে দীর্ঘ বিধানের জন্য এই সূত্রটাই আছে, বোর উপাধায়াহ দীর্ঘৈকঃ। তাহলে জু এই অবস্থাতে এখানে দীর্ঘের প্রাপ্তি হচ্ছে কি? না, কেন হচ্ছে না? বাকারও নেই আর রেফও নেই। হ্যাঁ, বকারান্ত বা রেফান্ত ধাতু নয় বলে এখানে বোর উপাধায়াহ দীর্ঘৈকঃ এই সূত্রের দ্বারা উপধা ইকের দীর্ঘ হবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই জন্য এখানে সমাধান দেওয়া হচ্ছে, বলা হচ্ছে দৃশিগ্রহণস্য অপকর্ষাৎ জবতেহ দীর্ঘঃ। দৃশিগ্রহণস্য অপকর্ষাৎ, দৃশিগ্রহণস্য এখানে একটা লাইন বলা হয়েছে, এখানে আমি লিখে দিচ্ছি। দৃশিগ্রহণস্য অপকর্ষাৎ জবতেহ দীর্ঘঃ। দৃশিগ্রহণস্য, দৃশিগ্রহণস্য মানে অন্যভ্যোপি দৃশ্যতে। এরপরে সূত্র আছে কি? অন্যভ্যোপি দৃশ্যতে। এই যে সূত্রটা আছে এখানে রাল্লোপঃ সূত্র আছে, সরি কি সূত্র বললাম? বোরূপধায়াহ দীর্ঘৈকঃ সূত্র যে আছে, তারপরে কি সূত্র আছে? অন্যভ্যোপি দৃশ্যতে। অন্যভ্যোপি দৃশ্যতে ভ্রাজ ভ্রাস এই সূত্রে, অন্যভ্যোপি এই সূত্রে, অন্যভ্যোপি দৃশ্যতে এই সূত্র থেকে কি করা হচ্ছে? দৃশ্যতে এই যে পদটা আছে এর অপকর্ষণ করা হচ্ছে। অপকর্ষণ মানে কি বলেছিলাম? মনে পড়ছে কিছু? অপকর্ষণ মানে যখন পূর্ববর্তী সূত্র থেকে কোনো পদ পরবর্তী সূত্রতে যায় তখন তাকে কি বলা হয়? পূর্ববর্তী সূত্র থেকে পরবর্তী সূত্রে যদি যায় তখন তাকে কি বলা হয়? অনুবৃত্তি। অনুবৃত্তি বলা হয়। আর এর উল্টো যে প্রক্রিয়াটা তাকে বলা হয় অপকর্ষ বা অপকর্ষণ। মানে পশ্চাৎবর্তী বা পরবর্তী সূত্র থেকে কোনো পদ যদি পূর্ববর্তী সূত্রতে আসে তাহলে তাকে বলা হয় কি? অপকর্ষ বা অপকর্ষণ। এখানে পরবর্তী সূত্র হচ্ছে অন্যভ্যোপি দৃশ্যতে। অন্যভ্যোপি দৃশ্যতে এই সূত্রটা হচ্ছে পরবর্তী সূত্র। অন্যভ্যোপি দৃশ্যতে সূত্র হচ্ছে পরবর্তী সূত্র। তার মানে ভ্রাজ ভাস ধুর্বিদ্যুতোর্জি প্রিজু গ্রাবস্তুবহ কুইপ এই সূত্রের পশ্চাৎবর্তী মানে পরবর্তী সূত্র হচ্ছে অন্যভ্যোপি দৃশ্যতে। এই পরবর্তী সূত্র থেকে দৃশ্যতে এই পদের অপকর্ষণ করা হচ্ছে ভ্রাজ ভ্রাস ইত্যাদি সূত্রে অপকর্ষণ করে নিয়ে আসা হচ্ছে। পরের সূত্র থেকে পূর্ববর্তী সূত্রে দৃশ্যতে পদের অপকর্ষণ বা অপকর্ষ করা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে। দৃশ্যতে এর অর্থ কি? দৃশ্যতে মানে দেখা যায়। দৃশ্যতে যায় এই পশ্চাৎবর্তী বা পরবর্তী সূত্র থেকে পূর্ববর্তী সূত্রে যেহেতু দেখা যায়, এই অর্থে দৃশ্যতে পদকে নিয়ে আসা হচ্ছে। থেকে কি বোঝা যাচ্ছে? না দৃশিগ্রহণাৎ দৃশিগ্রহণস্য অপকর্ষাৎ, দৃশ্যতে গ্রহণের অপকর্ষের জন্য, অপকর্ষাৎ মানে অপকর্ষ করা হচ্ছে তাই। জবতে হে দীর্ঘ, জবতে হে দীর্ঘ মানে জু এই যে ধাতু আছে তারও দীর্ঘ হবে। ইক্সটিপো ধাতু নির্দেশের দ্বারা জবতি বলা হচ্ছে। জবতে হে দীর্ঘ মানে
জু ধাতুর দীর্ঘ হবে, যদিও রূপধায়া দীর্ঘইক হয় সূত্রের দ্বারা এখানে দীর্ঘ প্রাপ্ত ছিল না, কিন্তু কি হচ্ছে ভ্রাজভ্রাস ইত্যাদি সূত্রে অন্যভ্যোপি দৃশ্যতে সূত্র থেকে দৃশ্যতে পদের অনুকর্ষণ করা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে। তার ফলে কি হচ্ছে না জু ধাতুরও উকারের দীর্ঘ হয়ে যাচ্ছে। উকারের দীর্ঘ হলে কি হবে জু। এরপরে কি হবে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে সু হয়ে গিয়ে জু স জু র জুহু। আচ্ছা, এখানে শয়ের লোপ কেন হচ্ছে না? প্রি ইত্যাদি যে সমস্ত পুহু পেলাম, এখানে তো প্রাতিপদিক সংজ্ঞা হয়ে সুপ্রত্যয় হয়েছিল, কিন্তু তার লোপ হয়ে গেল, এখানে কেন হচ্ছে না? কিছু মনে পড়ছে? কেননা হ্যাঁ, কেননা সকারের লোপ করা হয় হলজ্ঞাভ্যো দীর্ঘাৎ সুতেস্য প্রক্তম হল এই সূত্রের দ্বারা। সকারের লোপ করা হচ্ছে হলজ্ঞাভ্যো দীর্ঘাৎ সুতেস্য প্রক্তম হল। এখানে কি আছে হলন্তের পর পুর হলন্তের পর সু হচ্ছে, তাই তো, তাই সকারের লোপ হয়ে যাচ্ছে। হলজ্ঞাভ্য परस्य हलन्तात् परं दीर्घौ यो ज्ञापौ तदन्ताच्च परम सुतिसि इत्येतद् अपृक्तम हल लुप्यते। মানে হচ্ছে হলন্তের পর দীর্ঘ ঞন্তের পর দীর্ঘ আবন্তের পর সু তি সি এই সমস্ত প্রত্যয়ের অপৃক্ত হলের লোপ হয়ে যায়। সু এর অপৃক্ত হল স, ঠিক আছে। তাহলে এখানে এই শয়ে এখানে লোপ হয়ে যাচ্ছে, যেহেতু হলন্ত থেকে পুর এই হলন্ত ধাতু থেকে কি করা হয়েছে সুয়ের বিধান করা হয়েছে, তাই হলন্তাৎ পরে হলন্তের পর যে অপৃক্ত হল সকার আছে তার লোপ হয়ে যাবে। কিন্তু এখানে হলন্তের পর বিধান নেই, হলন্তের পর সকার নেই, এখানে কি আছে অজন্তের পর সকার আছে, তাই এখানে হলজ্ঞাভ্যো দীর্ঘাশ্রুতিস্য প্রক্তম হল এই সূত্রের দ্বারা অপৃক্ত হলের সকারের লোপ হবে না। সকারের লোপ যদি না হয় তাহলে স্বাভাবিকভাবেই তার রুত্ব বিসর্গ হয়ে গিয়ে জুহু। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এরপরে আছে গ্রাবস্তুত। তাহলে দৃশিগ্রহণস্য অপকর্ষাৎ জবতের দীর্ঘ, এটা বোঝা গিয়েছে। এর অর্থ কি? এর অর্থ কি বলুন তো একজন? দৃশিগ্রহণস্য অপকর্ষাৎ জবতের দীর্ঘ, এই লাইনটার কি অর্থ? এখানে অন্যেভ্যোপি দৃশ্যতে এই সূত্রটা হচ্ছে পরের সূত্র, ওই সূত্র থেকে একটা পদের আমরা অপকর্ষণ করছি, তো ওইটা করার জন্য এই জুয়ের রাসওয়া উকারটা দীর্ঘা হচ্ছে। দৃশ্যতে মানে দেখা যায়, তাই তাই এখানে কি হচ্ছে, এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে কিছু কিছু কাজ আছে যেগুলো লোকে দেখা যায়, মানে এই যে জুহু ইত্যাদি রূপে দীর্ঘ হচ্ছে এই সমস্ত কাজও কিন্তু দেখা যায়, যদিও এর বিধানের জন্য সূত্রে কিছু বলা নেই, কিন্তু অন্যভ্যোপি দৃশ্যতে এই সূত্রের দ্বারা আমরা কি করছি
এই সমস্ত কিছু কাজ করা হচ্ছে, তার মানে এই সমস্ত কাজও দেখা যায়, এর স্বীকৃতি আমাদের আছে। ঠিক আছে, শাস্ত্রের দ্বারা এর স্বীকার করা হয়েছে। দৃশ্যতে এই পদের দ্বারাই এখানে বলা হয়েছে অন্যভ্যোপি দৃশ্যতে, এর অর্থ অন্যভ্যোপি ধাতুভ্য অন্যানি কার্যানি দৃশ্যন্তে। ঠিক আছে, অন্য সমস্ত ধাতুর থেকে অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো দেখা যায়, এরকম বলা হয়েছে। তাহলে জুহু যুবৌ যুবহ, জুহু যুবৌ যুবহ, জবতি মানে কি वेगेन गच्छति, वेगेन गच्छति तच्छीलः জুহু, তার মানে অত্যন্ত বেগে যে হেঁটে চলে, এটাই যার স্বভাব, তাকে বলা হচ্ছে জুহু। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। আচ্ছা স্যার, এর আগে আচ্ছা, ওই উর্ক আর উর্গ যেটা এলো, তাহলে ওইটা হ্যাঁ, কিভাবে যাবে? মানে ওই ওটা, ওই মানে এটা যেমন প্রথমা রূপগুলো তাহলে কিরকম হবে? হ্যাঁ, ওখানে হবে উর্ক, উর্জৌ, উর্জহ, উর্ক, উর্জৌ, উর্জহ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক। উর্ক, হ্যাঁ। উর্জৌ, উর্জহ। আচ্ছা, এরপর আরেকটা রূপ আছে এখানে, গ্রাবস্তুত, গ্রাবস্তুত। হুম, গ্রাবস্তুত মানে কি, গ্রাবাণম স্তৌতি তচ্ছিলः इति গ্রাবস্তুত, গ্রাবাণম স্তৌতি তচ্ছিলः इति গ্রাবস্তুত। গ্রাবাণম স্তৌতি, গ্রাবা শব্দের অর্থ কি? গ্রাবা শব্দের অর্থ হচ্ছে, গ্রাব শব্দের অর্থ হচ্ছে পাথর। গ্রাব মানে হচ্ছে পাথর, এক ধরনের পাথর। তো কি পাথর? এখানে অ্যাকচুয়ালি বিশেষ এক ধরনের পাথর আছে। সোমযাগ হয় তো, সোমযাগে কি করা হয়, সোমলতাকে সোমলতাকে একটা নির্দিষ্ট পাথরের ওপরে রাখা হয়। ঠিক আছে, তারপর ওই সোমলতা থেকে রস নিংড়ানোর জন্য ওই লতাটাকে যে পাথরের ওপরে রেখে তার থেকে রস নিষ্পাদন বা নিষ্কাশন করা হয়, থেঁতলানো হয়, তাকে সেই পাথরের খণ্ডটাকে বলা হচ্ছে গ্রাবা। গ্রাবা শব্দের সামান্য অর্থ হচ্ছে পাথর, মানে সোমাভিষবের সময় যে পাথরের যে প্রস্তরের ওপর রেখে রস নিষ্পাদন করা হয় তাকে বলা হচ্ছে গ্রাবা। সেই গ্রাবা বা পাথরেরও স্তুতি করা হয় ওই সোমযাগের সময়, তারও স্তুতি আছে। ঠিক আছে, তাই এই যে কাজ, যিনি এই কাজটা করেন তাকে বলা হচ্ছে গ্রাবস্তুত। গ্রাবাণম স্তৌতি এটি গ্রাবস্তুত, মানে ওই পাথরের যিনি স্তুতি করছেন তাকে বলা হচ্ছে গ্রাবস্তুত। রূপ আমাদের হচ্ছে গ্রাবস্তুত। গ্রাবস্তুত একজন ঋত্বিকও আছেন, আচ্ছা, বা গ্রাবস্তুত, মৈত্রাবরুণ, এরকম অনেকজন ঋত্বিকের, 16 জন ঋত্বিকের মধ্যে একজন হচ্ছে, চারজন বেদ, 4টি বেদ থেকে চারজন চারজন করে ঋত্বিক, তো তার মধ্যে একজন হচ্ছে আচ্ছা বা গ্রাবস্তুত, এরকম অনেকেই আছেন। গ্রাবস্তুত মানে মনে হয় সামবেদের ইনি ঋত্বিক। আচ্ছা, তো এখানে গ্রাবাণম স্তৌতি গ্রাবস্তুত, গ্রাবণ পূর্বক স্তুই ধাতু থেকে এখানে গ্রাবস্তুত রূপ পাচ্ছি। তাহলে হচ্ছে গ্রাবণ স্তু, স্তুই ধাতু থেকে অনুবন্ধ লোপ করে দিয়ে গ্রাবণ স্তু কুইপ, তারপর এখান থেকে কি হবে, অ্যাকচুয়ালি এখানে ngস হয়ে যাবে, কৃদ্যোগ হয়ে যাবে, তো কৃত প্রত্যয় আছে, তাই সমাস হয়ে গেলে গ্রাবণ ngস
তারপর তার নসের লোপ করে দিয়ে গ্রাবন স্তু, গ্রাবন স্তু কুইপ লোপ করে দিলাম, গ্রাবন স্তু পেলাম। ঠিক আছে, এখানে কি হবে, এরপর যেহেতু প্রাতিপদিক সংজ্ঞা করে দিয়ে এর লোপ করে দিয়েছি, কুইবন্ত আছে, কুইপ হচ্ছে কি প্রত্যয়, কৃত প্রত্যয়, তাই কৃত্তদ্ধিত সমাস আসছে এই সূত্রের দ্বারা। এখানে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যাচ্ছে। প্রাতিপদিক সংজ্ঞা হলে নলোপহ প্রাতিপদিকান্তস্য, প্রাতিপদিকের অন্তিম যে নকার তার লোপ হয়ে যাবে। এই নকারের লোপ হয়ে গিয়ে কি হবে, গ্রাবস্তু। এরপর কি হবে, কুইপ প্রত্যয়ে এখানে কি আছে, পিত আছে, তাই তো, কুইপ প্রত্যয়ে এখানে পিত আছে। সেই পিত্ত ধর্মের জন্য এখানে কি করা হবে, পিত্ত ধর্মের জন্য এখানে পিত্ত ধর্মের জন্য এখানে কি হবে, হ্রস্বস্য পিতি কৃতি তুক, কৃত প্রত্যয় তো আছেই, কুইপ প্রত্যয় কৃত প্রত্যয় এবং পিত আছে, তাই এখানে হ্রস্বস্য পিতি কৃতি তুক এই সূত্রের দ্বারা গ্রাব স্তু, আর কি হবে এখানে তুক, অনুবন্ধ লোপ করলে কি হবে, গ্রাব স্তু ত, সর্ববর্ণ সম্মেলন করে দিলে হবে গ্রাবস্তুত। প্রাতিপদিক সংজ্ঞা এরপরে হয়ে তার গ্রাবস্তুত প্রাতিপদিক থেকে কি করব, এরপরে সু প্রত্যয় এসে তার লোপ হয়ে যাবে, হল জ্ঞাভ্য দীর্ঘা সতস্য প্রত্যম হল, তারপর গ্রাবস্তুত পাবো, গ্রাবস্তুত সু লোপ হয়ে গিয়ে গ্রাবস্তুত। বোঝা গিয়েছে? স্যার আরেকবার পুরোটা একবার বলে দেবেন? গ্রাবস্তুত রূপ সাধন করা হবে। এখানে গ্রাবন উপপদে আছে, এখানে গ্রাবন উপপদে মানে হচ্ছে গ্রাবানম স্তৌতি, গ্রাবানম স্তৌতি, গ্রাবানম স্তৌতি, গ্রাবন অম স্তু ধাতু, এখান থেকে কুইপ প্রত্যয় হচ্ছে। তারপর কুইপ প্রত্যয় আছে বলে এখানে কি করা হচ্ছে, কৃদ্যোগে ষষ্ঠী করে দেওয়া হচ্ছে, গ্রাবন নস স্তু কুইপ। এরপর এখানে কি করা হচ্ছে, সমাস করে দেওয়া হচ্ছে, গ্রাবন মাসের সাথে স্তু এর সমাস করে দেওয়া হচ্ছে। সমাস করে দেওয়ার ফলে উপপদ সমাস হচ্ছে, উপপদ সমাস করে দেওয়ার ফলে এখানে কি হবে, সমাসের জন্য এখানে প্রাতিপদিক সংজ্ঞা হবে, কৃত্তদ্ধিত সমাসাশ্চ। প্রাতিপদিক সংজ্ঞা হলে প্রাতিপদিকের নসের লোপ হয়ে যাবে। প্রাতিপদিকের যে অবয়ব তার লোপ হয়ে যাবে। সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ, ধাতু প্রাতিপদিকয়োঃ অবয়বস্য সুপঃ লুক স্যাৎ। প্রাতিপদিকের অবয়বের এখানে সুপের নসের লুক হয়ে যাচ্ছে, তাহলে গ্রাবন স্তু, গ্রাবন স্তু পেলাম। গ্রাবন স্তু এই অবস্থা থেকে এখানে যেহেতু প্রাতিপদিক সংজ্ঞা আছে তাই নলোপহ প্রাতিপদিকান্তস্য এই সূত্রের দ্বারা নকারের লোপ হয়ে যাবে, গ্রাবস্তু। এরপর এখানে কুইপ প্রত্যয় পিত আছে, কৃত প্রত্যয় তো এটা কুইপ, এবং পিত আছে, তাই হ্রস্বস্য পিতি কৃতি তুক এই সূত্রের দ্বারা এখানে তুক আগম হচ্ছে। কার, হ্রস্বস্য, হ্রস্বস্য স্তু এর হ্রস্ব যে ধাতু তার। কিত আছে এই জন্য কি হচ্ছে, অন্তাবয়ব হচ্ছে, আদ্যন্তৌ টকিতৌ, টিত কিত, এখানে কিত আছে বলে আদ্যন্ত অন্তাবয়ব হচ্ছে, স্তু এর অন্তাবয়ব মানে স্তু এর পরবর্তী অংশ হচ্ছে। এখানে স্তু অনুবন্ধ লোপ করলে তকার মাত্র থাকছে, তাহলে গ্রাবস্তুত। এই গ্রাবস্তুত এখান থেকে আবার প্রাতিপদিক সংজ্ঞা আগের থেকেই আছে,
তাই প্রাতিপদিক সংজ্ঞা আছে বলেই এখান থেকে সুপ্রত্যয়ের বিধান করছি। হল সুঔজস আমৌৎসস ইত্যাদি সূত্রের দ্বারা এখানে সুপ্রত্যয় হচ্ছে প্রথমা একবচন বিবক্ষাতে সুপ্রত্যয় হয়ে, যেহেতু এখানে হলন্ত প্রাতিপদিক থেকে এখানে সুপ্রত্যয়ের বিধান করা হচ্ছে, তাই হলজ্ঞাভ্যো দীর্ঘাৎ সতিস্য প্রক্তম হল এই সূত্রের দ্বারা সু এর অপৃক্ত যে সকার আছে সেই সকারের লোপ হয়ে গিয়ে গ্রাবস্তুত এবং গ্রাবস্তুত রূপ পাচ্ছি। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে গ্রাবস্তুত হয়ে গেল এই সূত্রে। তাহলে গ্রাবস্তুত এর অর্থ হচ্ছে গ্রাবাণম স্তৌতি তচ্ছিল ইতি গ্রাবস্তুত, মানে প্রস্তরের বা পাথরের স্তুতি করা যার ধর্ম, যিনি এটা করে থাকেন তাকে বলা হচ্ছে গ্রাবস্তুত। বোঝা গিয়েছে? এরপরে আছে ক্বিপ ওচি প্রচ্ছ্যায়তস্তু কটপ্রুজুশ্রীণাম দীর্ঘ সম্প্রসারণঞ্চ, পরের সূত্র নেক্সট ক্লাসে হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন এখান থেকে? মানে স্যার এখন যা চলছে পুরোটাই ক্রিপ প্রত্যয়ী, সব ধাতুতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগছে, ক্বিপ প্রত্যয়, লেগে হ্যাঁ লেগে যা কিছু হচ্ছে। আচ্ছা স্যার, হ্যাঁ। ক্রিপ প্রত্যয়ের কাজ এমনি মানেটা মানে হয়ে কি হচ্ছে ওইটা শব্দ যেরকম সেইটার অনুযায়ী হ্যাঁ, ক্বিপ মানে প্রত্যয়ের হচ্ছে। এখানে অর্থ ওগুলোই, তচ্ছিলঃ তদ্ধর্মঃ তৎসাধুকারী, মানে আক্বেশ কর্তা তচ্ছিল অর্থেই তদ্ধর্ম যে- তৎসাধিকারিষু এই সূত্রের দ্বারা বলা হচ্ছে ক্বিপম অভিব্যাপ্য বক্ষ্যমাণাঃ প্রত্যয়াঃ এষু অর্থেষু ভবন্তি। তার মানে ক্বিপ প্রত্যয়কে নিয়ে ক্বিপ প্রত্যয় পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো এরপর বলা হবে সেগুলো তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারী অর্থে হবে। যেরকম গ্রাবাণম স্তৌতি এই অর্থে, মানে পাথরের যিনি স্তুতি করছেন এই অর্থে, এখানে গ্রাবণ পূর্বক যে স্তু ধাতু তার থেকে ক্বিপ প্রত্যয় করে গ্রাবস্তুত রূপ পেলাম। এর অর্থ হচ্ছে পাথরের স্তুতি করা যার ধর্ম বা যার স্বভাব তাকে বোঝানো হচ্ছে। তাহলে ক্বিপ প্রত্যয় তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারী এই অর্থেই থাকছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর নেক্সট ক্লাসে দেখা যাবে।